নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মরীচিকা। তার আগে জলছবি চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং গল্পটি ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প মরীচিকা। কাল রাত্রে গ্রামের লোকের ঘুম হয় নাই ভালো। আজই চাটুজ্জে গিন্নির নাতনিকে দেখিতে আসিবার দিন। গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত। কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দেই যে এদের ঘুম না হইবার একমাত্র কারণ তাহা নয়। ছোট্ট গাঁ, সব শুদ্ধ ঘর 50 লোকের বাস। কেহ বিদেশে যায় না, চাকুরিও করে না, করিবার দরকারও নাই। সামান্য জমি জমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনপাত করে। কুলবেড়ে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেহ কিছু জানেও না, জানিবার জন্য মাথাও ঘামায় না। তাই কাল যখন জানা গেল চাটুজ্জে বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলকাতার ছেলে ও কলেজে শিক্ষিত, তখন এই অদৃষ্টপূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সহিত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল। তাছাড়া যে বর সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে। আজকালকার ছেলের তাই ধরন। রেলের স্টেশনে শেষ রাত্রে গরুর গাড়ি গিয়াছে, বেলা 10টার মধ্যে এখানে পৌঁছাইয়া যাইবে। রায়বাড়ির চণ্ডী মণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালির স্তূপ সরাইয়া নতুন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে, কারণ চাটুজ্জে বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই। পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের যাত্রা দলের ছেলেরা কয়দিন হইতে গান বাজনার তালিম দিয়াছে। একটি ছোকরা মামার বাড়ি বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বক্তিয়ারের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল। গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে বহুবার শুনাইয়াছে। আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর হইয়া আছে। সকাল হইতেই চণ্ডী মণ্ডপে লোকজনের জটলা। তাছাড়া ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্পগুজব করিতেছে। বিশ্বাস মহাশয়ের এক দূর সম্পর্কের ভাই কলকাতায় কোন গদিতে বিল সরকারের চাকুরি করিত। কলকাতার গল্প বিশ্বাস মহাশয় তাহার মুখে অনেকবার শুনিয়াছেন। সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ ও কৌতূহলী শ্রোতৃমণ্ডলীর সম্মুখে বলিতেছিলেন। পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই যে গরুর গাড়ি ফিরেছে, মালসারের আগালে পড়ে জুলির পথটা বুঝে গিয়েছে কিনা, তাই ঘুরে আসছে বোধহয়। সকলেই গরুর গাড়িটা দেখিল, কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে। গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথ দিয়ে আসিতেছিল। কেহই দেখিতে পাইল না ছইয়ের মধ্যে লোক বসিয়া আছে কিনা। মিনিট 5-6 পরে কলেজের ছেলেটি আসিয়া মাদুরে বসিয়াছে। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়। ছেলেটির বয়স 23-24 কি 1-8 বছর বেশি। রং ফর্সা, গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর চশমা। সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হইবার গল্প করিতেছিল। সবাই হাঁ করিয়া শুনিতেছিল। প্রথমে যদু ভরের কীর্তন গান শুরু হইল। তারপর দুলাল মুখুজ্জে শ্যামা বিষয় গাহিলেন। একজন বেহালা বাজাইল। তারপরেই রিজিয়া ও বক্তিয়ার। গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তার ছেলে 3টিকে সঙ্গে লইয়া চণ্ডী মণ্ডপে উঠিলেন। সাতকড়ি লেখাপড়া আদৌ জানেন না। গোলার ধানে সম্বৎসর চলিয়া যায়, সুতরাং চাকুরির ধারও ধারেন না। কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে। 5টি ছেলের একটিকেও লেখাপড়া শেখান নাই, গান বাজনা শিখাইয়াছেন। এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য গ্রাম হইতে 2-5 জন বাহিরের লোক আমদানি হয়, সেসব স্থানে ছেলে কয়েকটিকে সঙ্গে লইয়া একখানা কম দামি বেহালা হাতে সাতকড়ি গিয়া হাজির হন।
ইনি আসন গ্রহণ করিয়াই সেজ ছেলে বসন্তকে বলিলেন, বাবা, রজনের থলিটা আনতে ভুল হয়ে গিয়েছে। একবার দৌড়ে যাও তো বাড়ি, চালির মুড়োয় তোলা আছে। বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়া নামিয়া গেল। অন্য সময় হইলে সে বাবাকে দু কথা শুনাইত, কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তাহার সাহসে কুলাইল না। গেনু বসন্তের ডাক নাম। আজকাল যা কীর্তন গায়, চমৎকার। রাসু অধিকারীর গাওনা তো শুনেছি ঘেটগাছির বারোয়ারিতে, তার চেয়ে কম নয়। আমার ছেলে বলে বলছি যে পদ্মখুড়ো, তা নয়। রজনটা ফেলে এসে মুশকিল হলো কি না, শোনাচ্ছি একখানা, আসুক। পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত। তিনি গান বাজনা বিশেষ বোঝেন না, তবুও সাতকড়িকে খুশি করিবার জন্য বলিলেন, আহা, হিরে টুকরো ছেলে তোমার বসন্ত। ওর গলা শুনিনি আমি কোজাগরি পুজোর দিনে মহিমদার বাড়িতে গাইলে। আহা, যেমন গলা তেমনি তালবোধ। সাতকড়ি ছেলে তিনটিকে চারিধারে বসাইয়া নিজে মধ্যে বসিলেন। ইতিমধ্যে রজন আসিয়াছিল। গান শুরু হইল। আর একটু ঠায় ধর বাবা বলিয়া সাতকড়ি গর্বিত হাসি মুখে ও প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধারে চাহিতে লাগিলেন। গান একে একে অনেকগুলি হইল। সাতকড়ি বড় ছেলেকে একবার ফরমাস করিয়া বলেন, মানু, গা তো সেই ও গো শ্যাম গুণমণি। বড় ছেলের শেষ হইলে আবার সেজ ছেলেকে ফরমাইশ করিতেছিলেন, দর দিকি বাবা, মম মানস সুখ পাখি। অনেক দিন শুনিনি তোর মুখে। কৈলেশ খুড়ো, একটু ঠেকা দিয়ে যাও না, ভালো গানখানা। সাতকড়ি ছেলেদের লইয়া আসিবার পরে আসরে আর কেহ আমল পান নাই। সাতকড়ি নিজের ছেলেদের নিজে বাহবা দিয়া, হাসিয়া, চোখ বুজাইয়া, ঘাড় দোলাইয়া, ফরমায়েশ করিয়া এমন জমাইয়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জো ছিল না। খানিকটা পরে আগন্তুক শহরে ছেলেটি কি কথায় কথায় কলেজের গল্প তুলিল। সে নূতন কলেজে ভর্তি হইয়াছে, বয়স অল্প, দেখিতে সুশ্রী। এ ধরনের অজপাড়া গায়ের লোকজনের মাঝখানে কথা বলিয়াও সুখ আছে। তাহার ইংরাজি বকুনি মিশানো কথাবার্তায় সাতকড়ি ভয় খাইয়া গেলেন। ছেলেটি বলিতেছিল, এইসব পাড়াগায় সেসব কেই বা বোঝে? এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে? কলেজে আজকাল মেয়েরা পড়ছে, MA BA পর্যন্ত পাশ করছে। সেসব দিন কি আর আছে? দেখে আসুন একবার কলকাতায় গিয়ে। মেয়েদের এত লেখাপড়ার কথা এই গ্রামে কেহ শোনে নাই। কৈলাস ভট্টাচ বিস্ময় সুরে বলিলেন, মেয়েরা MA BA পাস দিচ্ছে বলো কি বাবাজি? কই, এ কথা আগে তো শুনিনি। এ পাড়া গায়ে বসে শুনবেন কোথা থেকে? ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি, সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না। ওদিকে সাতকড়ি মুখুজ্জে একটু অপ্রতিভ হইলেন। শুধু অপ্রতিভ নয়, কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন। পাঁচটি ছেলের কোনোটিকেই তিনি লেখাপড়া শেখানোর কোনো চেষ্টা করেন নাই। গান বাজনা শিখিলে ভদ্র সমাজে মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাইবে, এতদিন তিনি ইহাই জানিয়া আসিয়াছেন। ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করিয়াছেন। কুলপেরের বাহিরে বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত, তাহাদের খোঁজও তিনি জানিতেন না। তিনি নিঃশব্দে তাহার বেহালাখানা খেরোর খাপের মধ্যে পুরিলেন। রজনের থলিটা সবার অলক্ষ্যে বড় ছেলের হাতে তুলিয়া দিলেন। একটু পরে জলযোগের ডাক পড়িল। ইহাও কেবলমাত্র ভাবী পাত্রের জন্য নহে, গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য।
ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিল, দেখিয়া একটু নিরাশ হইল। 4-5খানি খড়ের বড় বড় ঘর, সামনের উঠানে বড় বড় গোটা কত গোলা, দক্ষিণে একটা পুকুর, একটি বাতাবি লেবু গাছ ও গোটা কতক নারিকেল গাছ। পাত্রীর দিদিমা বাড়ির কর্ত্রী, তিনি গ্রামশুদ্ধ সকলকে আদর করিয়া বসাইলেন, জলযোগের ব্যবস্থা করিলেন। ক্রমে বেলা চড়িয়া গেল, মধ্যাহ্ন ভোজন মিটিতে 2টা বাজিল। ছেলেটি একটু অবাক হইল ইহাদের ভোজনের পরিমাণ দেখিয়া। একটা 15 বছরের বালকও যাহা খাইল, তাহা তার নিজের 3 বেলার খোরাক। বেলা যখন 5টা, তখন কৈলাস ভট্টাচার্য আসিয়া বলিলেন, বাবাজি, ওঠো একবার, মেয়েটিকে দেখো। বাবাজি বলি, তোমাদের সঙ্গে তো সম্পর্কই বাঁধল, মেয়ে দেখে অপছন্দ হবে না। তবে এ তো শহর বাজার নয়, একটু আধটু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি। এসো বাবাজি। আবার চাটুজ্জে বাড়ির চণ্ডীমণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে। গতিক দেখিয়া মনে হয় অতকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেক কাল ঘটে নাই। অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল। নতুবা গৃহস্থ বাটিতে মেয়ে দেখানোরূপ সামান্য ব্যাপারে গ্রাম শুদ্ধ লোকের এত উৎসাহ কেন? মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল, বেশ স্বাস্থ্যবর্তী, রং খুব ফর্সা না হইলেও মানানসই, মুখশ্রী সুন্দর, বড় বড় চোখ। কেবল ইহাদের চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না। পাতা কাটা খোপা শহর হইতে কোন কালে উঠিয়া গিয়াছে, আর ইহারা সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে। তাছাড়া অত গহনা কেন গায়ে? গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে। দিদিমা সজল চোখে বলিলেন, ওকে নাও গিয়ে দাদা ভাই, ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই, এ আমি বড় গলা করে বলতে পারি। ওরা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। মেয়ে তখন 3 মাসের, সেই থেকে আমার কাছে মানুষ। আমারও তো ও ছাড়া আর কেউ নেই। ওর বাবা খোঁজ নেয় না, সে আবার বিয়ে করেছে, ছেলে পুলেও হয়েছে, সে এদিক মারায় না। তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তি হয়। তারপর যা রইল সবই তোমাদের। কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না। আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি। কৈলাস ভট্টাচার্য বলিলেন, এ গায়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকুরন? আমাদের কর্তাদের কথা তো বাদই দিন, তাঁরা তো ছিলেন গায়ের মালিক, মাথার মণি। আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি? রাম, এই যে দেখছো বাবাজি উত্তরে মাঠ, এসব লাখরাজ, একেবারে সেই রতনপুরের নীলকুঠি পর্যন্ত। তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই, একা বউ ঠাকুরুন আছেন। মেয়ে মানুষ, তাই চাষবাস হয় না। নইলে 60-70 বিঘে ঘাসে আমন ধানের জমি রয়েছে, 2টো বড় পুকুর রয়েছে, চাষ করলে ভাবনা কিসের? এই দেখছো বটে খড়ের ঘর, এ গায়ে সকলে এদের প্রজা। ছেলেটির নাম সুরেন। আহারাদির পরে
সে বাড়ির চারিধারে ঘুরিয়া দেখিল। কলকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট। পড়াশোনা শেষ করিয়া চাকুরির বাজারও সুবিধা নহে। যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায়, এই পল্লীগ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে এখন। সুরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা, এই জমিটা পড়ে আছে কেন ভট্টাচার্য মশাই? ওই যে তোমাদের বললাম বাবাজি, এদের বাড়িতে চাষ করবার মানুষ কয়। বুড়ি একা তো সব দিক দেখতে পারে না। তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন, তবে তুমি এসে সব নিজের হাতে নাও না। তোমায় তাহলে কি কারুর চাকরি করতে হবে? পায়ের ওপর পা দিয়ে চাটুজ্যেদের 7 পুরুষ এই ভিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গিয়েছে, তোমারও কাটবে। সুরেন নিজের মেসের কথা ভাবিতেছিল, জানালাহীন ছোট্ট ঘরটার কথা ভাবিল। হাওয়া কোনো কালে খেলে না, গরমে অর্ধেক দিন রাত্রে ঘুমও হয় না। এতটুকু এক টুকরো মাছ, বিস্বাদ ডাল, ততোধিক বিস্বাদ তরকারি। একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার উপর আর একদল লোক খাইতে বসিয়া যায়। দেওয়ালের গায়ে আরশোলা চলাচল করে। সব কথা ভাবিয়া দেখিল। এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন, নিজের লোকজন, নিজের হুকুমত, সকলকে খাটানো। সে দরিদ্র ঘরের ছেলে, এইসব তো তাহার কাছে স্বর্গের মতোই নাগালের বাহিরের জিনিস। মন্দ কি? আইন পাশ করিয়া কি হইবে? এই তো বেশ। মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয় আশয় সংক্রান্ত আরও প্রশ্ন করিতে লাগিল। কলমের বাগানগুলো কোন দিকে, প্রত্যেকটাতে কতগুলা করিয়া গাছ, পুকুরগুলা কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে? বেলা খুব পড়িয়া আসিয়াছিল। নিকটের বিলের ধার হইতে চড়িয়া গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরিতেছিল। শান্ত হাওয়ায় তালগাছে বাবুই পাখির বাসা দুলিতেছে ও শুকনা তালপাতার খড়মড় শব্দ হইতেছে। সুরেন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণের মাঠে রাস্তাটা ধরিল। কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে আসেন এটা সে চায় না, কিন্তু ভট্টাচার্য মশায় ঘোষ গল্পের শ্রোতাকে অত সহজে ছাড়িয়া দিতে রাজি নহেন। তিনিও সঙ্গে সঙ্গে চলিলেন। শুধু রত্নপুরের খড়ের মাঠটা সালিয়ানা 300 টাকা আয় ছিল বাবাজি। বারুদ যে গিন্নি তো বোঝেন না, ওকে ঠকিয়ে সেটা 12 ভূতে খাচ্ছে। তুমি দেখে শুনে খাস আদায় করবে, শিখিয়ে দিলাম তোমায়। সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডীমণ্ডপে জড়ো হইল। সুরেন এবার যেন এখানকার এই সকল আনন্দ স্রোতে নিজেও ভাসিয়া গেল। সাতকড়ির বেহালা 2-3 বার ফরমাইশ করিয়া শুনিল। তার ছেলের কীর্তনের তারিফ করিল। সাতকড়ি বলিল, গায়ের সব ছেলেরা আমায় ধরেছে, তোমায় বলতে সাহস করে না। বাবাজি, এবার ওরা একটা শখের দল খুলছে, তোমায় কিছু চাঁদা দিতে হবে। তিনি আরও কি বলিতে যাইতেছিলেন, এমন সময় একটি লোক হাসিমুখে চণ্ডীমণ্ডপে উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল। সাতকড়ি বলিলেন, এসো মাস্টার, বসো, স্কুল ছেড়ে দিয়ে এলে? সুরেন বাবাজি, এর সঙ্গে তোমার আলাপ নেই। ইনি পাশের গায়ে স্কুল খুলেছেন, খুব ভালো মাস্টার। নিভাননীকে ইনি একবেলা ইংরাজি পড়ান। মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল। তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না। এমন তেল মাখিয়াছে যে কানের পাশ গড়াইয়া পড়িতেছে, মুখ পানে লাল, বোকার মতো হাসিটা।
হ্যাঁ, ইংরাজির অধ্যাপক বটে। ভাবি পত্নীর ইংরাজি শিক্ষাটা হইতেছে ভালোই। মাস্টার জুটিয়াছে যখন এমন। মাস্টার বসিয়া বসিয়া বক বক করিতেছিল। নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে? কি করিয়া নিভাননীকে অক্ষর চিনাইল, কি করিয়া ABC লিখিতে শিখাইল, সেই সব বলিল। মাস্টারের কথা শুনিয়া সুরেনের মনে হইল ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরাজি ভাষা জ্ঞানরূপ সৌধের সর্বোচ্চ। অতএব ছাত্রীর বিদ্যা কিরূপ হইয়াছে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে। কিন্তু কি করিবে সে? এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়েকেই জীবনসঙ্গিনী করিয়া লওয়া ছাড়া গত্যন্তর নাই। মেসের দেনা মিটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে। চারিধারে বন্ধু বান্ধব মহলে দেনা দেনা। কলকাতায় আর কতদিন টিকিয়া থাকা চলিবে? ভাগ্যে সে এই মেয়েটির বাপের এক বন্ধুর নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছিল। তিনিও তাহার মেসেই থাকেন। তাহার চিঠি লইয়াই সে এখানে আসিয়াছে মেয়ে দেখিতে। পাল্টি ঘর, দেখিতে সুশ্রী, কলেজে পড়াশোনা করিতেছে। ইহাদেরও আপত্তি হইবার কথা নয়। কিন্তু একটা গোলমাল আছে। সে কথা এখনও পর্যন্ত সে কাহাকেও বলে নাই, কারণ কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই। সে অতি দরিদ্র, তাহার নিজেদের ঘরবাড়ি পর্যন্ত নাই। তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন, সেকালের ঘরজামাই। ইহাদের কথাবার্তায় সে বুঝিতেছে যে শিক্ষিত ও শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকিবে, গাড়ি ঘোড়া চড়িবে, গহনা গাঁটি পরিবে। ইহা মেয়ের দিদিমার একটা স্বাদ ও সম্ভবত মেয়েরও। কিন্তু তাহার দ্বারা কোনো স্বাদই যে পূর্ণ হইবার নহে, সেই কথা খুলিয়া বলা হয় নাই। সে বন্ধু বান্ধবদের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়াও চেহারাটা সুশ্রী বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে। ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না, কারণ তাহার মামারা সত্যই অবস্থাপন্ন। তাহার পিতামাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর বাকরের চেয়েও নিচু, তাহা ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি? বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোক এরা। নানা দিক ভাবিয়া সে এখানে আসিয়াছিল। মেসের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে। মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে, সত্য বটে। সে এখন নয়, বৃদ্ধার মৃত্যুর পরে যদিও। তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে। কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে, যদি সে কাহাকেও কিছু না ভাঙে, হয়তো ইহারা কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়, হয়তো বিবাহও হইয়া যাইবে। কিন্তু সে কাজের পরিণাম ভালো নয়। ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অশ্রদ্ধা করিবে। রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠিল। নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে। সারা রাত সে ঘুমাইতে পারিল না। অত্যন্ত সহজেই এই বাড়ি, এই গ্রামের মাঠ বন তাহার আপনার হইতে পারে। কি করিবে সে? পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল। কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাচার্যি তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন। সুরেনের আপত্তি তিনি শুনিলেন না। বলিলেন, বাবাজি, ভারী তো খাওয়াবো, দুটো মাছের ঝোল ভাত, তার জন্যে কি তোমার ট্রেন ফেল করাবো আমি? সব সকাল সকাল হইয়ে যাবে এখন। গাড়ি ধরিয়ে দেওয়ার ভার আমার ওপর। তুমি এখন থেকে আমার জন হতে চললে দুটো না খাইয়ে কি
ছেড়ে দিতে পারি? খাওয়ার আয়োজন সকাল সকালই হইল। দুধ, মাছ, দই সব চাটুজ্জে বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে। তাহাদেরই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল। চাটুজ্জে গিন্নিও উপস্থিত ছিলেন, কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। ছেলেটিকে সত্যই তাহার ভালো লাগিয়াছিল। দেখিতে সুশ্রী, বুদ্ধিমান, অমায়িক, লেখাপড়া জানা তো বটেই। নিভাননীর অদৃষ্টে এখন এমন বর জুটিলে হয়, তেমন কপাল কি সে করিয়াছে। গরুর গাড়িতে উঠিবার সময় তিনি পথে খাইবার জন্য গাড়িতে ডাব, পেঁপে ও আম তুলিয়া দিলেন। বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হইল। চাটুজ্জে গিন্নি সুরেনের হাত দুটি ধরিয়া বলিলেন, দাদা ভাই, এই কাজ যাতে বৈশাখ মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে। নিভাননীকে তোমায় নিতেই হবে। দেখে শুনে তো সবই গেলে, তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও, এসে মেয়ে আশীর্বাদ যেন করে যান। আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই। গিয়েই পত্তর দিও দাদা। সুরেন চলিয়া গেলে দিন কত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এবং সাতকড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে। কৈলাস ভট্টাচার্য তো সকলের কাছে তাহার শতমুখে প্রশংসা করিয়া বেড়াইলেন। একদিন করিয়া সপ্তাহখানে কাটিয়া গেল। সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না। চাটুজ্জে গিন্নি অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন। ক্রমে দিন 12 কাটিল, কোনো খবর নাই। চাটুজ্জে গিন্নি সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়া লিখাইয়া রেজিস্ট্রিপত্র দিলেন। আরও দিন কত কাটিল, সে পত্রের কোনো জবাব আসিল না। চাটুজ্জে গিন্নি কৈলাস ভট্টাচার্যের কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন। কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিন কতক ভাগে কাঁঠালের ব্যবসা করিয়াছিল। পার তিনেক কাঁঠালের চালান লইয়া কলকাতায় গিয়াছিল। সুতরাং তাহাকেই সুরেনের বাসায় ঠিকানা দিয়া কলকাতা পাঠানো হইল। 3 দিন পরে রাম ফিরিল। কলকাতার মেসের সেই বাবুটি একখানা পত্র দিয়াছেন। সেখানা সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রহিল। কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন। সুরেন বাঁচিয়া নাই। এখান হইতে ফিরিয়া দিন কতক পরে সে নিজের অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে। সেখানে কলেরা হইয়া মারা গিয়াছে। সময় কাহারও জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না। পরে শ্রাবণেই নিভাননীর বিবাহের দিন স্থির হইয়া গেল। পাড়ার বড় চণ্ডী মণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হইয়াছে। দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলেমেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে। গ্রাম শুদ্ধ সবারই আজ চাটুজ্জে বাড়ি নিমন্ত্রণ। শুদ্ধ ব্রাহ্মণ পাড়াটুকু যে তাহা নয়, শূদ্র ভদ্র সবারই। কৈলাস ভট্টাচার্য ব্যস্ত আছেন, কারণ চাটুজ্জেদের পুকুরে সব ছোট মাছ বলিয়া মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হইয়াছে। মাছ এখনও আসিয়া পৌঁছায় নাই। বৈকালে বরের দল আসিল। বরের বাড়ি এদিকেই, গোটা 2 স্টেশন পড়ে। ইহাদের আনিতে বরের পালকি বাদে খান 5-6 গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল। বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি, 2-1টি বালকও আছে। মেয়েরা চণ্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। মেটে হাড়ির ভিতর দৃষ্টি প্রদীপ লইয়া কৈলাস ভট্টাচার্যের স্ত্রী অপেক্ষা করিতেছিলেন। চাটুজ্জে গিটি একটু পিছনে দাঁড়াইয়াছিলেন। বরের পালকি পাঁকুর তলায় নামাইল। বর পালকি হইতে বাহির হইল। বরকে এ পর্যন্ত এখানকার কেহ দেখে নাই।
বরের জ্যাঠামশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন। বয়স 40-এর কাছাকাছি হইবে। দোজ পক্ষে বিবাহ করিতেছে এবং খুব ফর্সা না হইলেও কালো নয়, বেশ স্বাস্থ্য। মাথার সামনের দিকে একটা ছোট টাক। চাটুজ্জে গিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টে পালকির দিকে চাহিয়াছিলেন। ঝি বৌড়া উলু দিয়া কলরব করিয়া উঠিলে তাহার যেন চমক ভাঙিল। তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না, আসিতে পারে না। তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন? কে জানে। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মরীচিকা। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।